আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস ফাজলা আলী সিনিয়র মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী। ছাত্রছাত্রীরা তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি আমাদের এই কঠিন মহামারী করোনার কারণে আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়মিত চালু করতে পারছি না। এই জন্য তোমাদের জন্য আজকে আমরা একটা অনলাইনে ব্যবস্থা করেছি, ক্লাসের ব্যবস্থা করেছি। আমি এই বিষয়ে আরেকদিন বাংলাদেশের বিশ্ব পরিচয় পাঠ নিয়ে আরেকটা ক্লাস করেছিলাম তোমাদের জন্য। আজকে আমি আসছি দ্বাদশ অধ্যায় নিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদেরকে আমার একটা কথা বলা ছিল, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, যা যা পরিবেশ সুন্দর রাখবা, ঘন ঘন করে হাত দিতে হবে তোমাদেরকে, তোমরা নিজেরা পরিষ্কার পরিপাটি থাকবা, ভালো খাবার খাবা, সুষম খাবার খাবা, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নিয়ম করে আমাদের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আর সামনে আমাদের পরীক্ষা হবে, যখন আমাদের পরীক্ষা খোলা হবে তখন তোমরা এই ক্লাসগুলো আলোচনার মাধ্যমে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের পাঠ হচ্ছে দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশ। আমাদের আজকে পাঠ হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমি আজকে আলোচনা করব বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে। প্রকৃতির কাছ থেকে আমরা যে সমস্ত বিষয়, যে সমস্ত বস্তু, যেসব বস্তু পেয়ে থাকি প্রকৃতির কাছ থেকে আমরা জানি, সেটাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর মানুষ এই প্রকৃতির থেকে এই সম্পদ আহরণ করে এবং নিজের প্রয়োজন মতো সেটাকে রূপান্তরিত করে বিভিন্নভাবে ব্যবহার উপযোগী করে তোলে। এই প্রাকৃতিক সম্পদ সুস্থভাবে পরিকল্পিতভাবে ব্যবহার করে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করছে এবং তা সম্ভব হচ্ছে। এখন আমরা দেখতে পাবো প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। আমরা জানি বাংলাদেশে অনেক ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, তোমরাও জানো। প্রাকৃতিক সম্পদগুলো সাধারণত মাটি, পানি, বায়ু, তারপরে হচ্ছে গাছপালা, জীবজন্তু, খনিজ দ্রব্য ইত্যাদি। তবে আমাদেরকে জানতে হবে এই প্রাকৃতিক সম্পদগুলো খুবই মহামূল্যবান এবং এই সম্পদ সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। তোমরা সবাই দেখো, দ্বাদশ অধ্যায় হচ্ছে 127 পৃষ্ঠা, 127 পৃষ্ঠা দ্বাদশ অধ্যায়। সবাই খুলে বসবা এবং আমি ক্লাস করতেছি, তোমরা সামনে এই বিষয়টা দেখে, আমাদের এই ক্লাসটা দেখে সেই মোতাবেক ক্লাসে আলোচনা করবে। তাহলে আমাদের এমসিকিউর জন্য ঠিক হবে এবং আমাদের কিছু ছোটোখাটো প্রশ্ন বা আমাদের পরীক্ষার জন্য কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো। সেই হিসেবে তোমরা ভালো করে মনোযোগ দিয়ে বাসায় পড়ালেখা করবা। তাহলে আজকে আমরা আলোচনায় আসছি। দেখো, এখানে দেওয়া আছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা আলোচনা করবো। আর তোমাদেরকে জানতে হবে প্রাকৃতিক সম্পদগুলো কী কী। মাটি, নদ, নদী, খনিজ সম্পদ, জলজ সম্পদ, মৎস্য সম্পদ, প্রাণী সম্পদ, সমুদ্র সম্পদ। মাটি হচ্ছে মহামূল্যবান সম্পদ, মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এগুলো হচ্ছে, এই সম্পদ খুবই উর্বর, এটাকে আমরা বিভিন্ন ফসল ফলাতে পারি এবং চাষ উপযোগী করতে পারি। বছরে 3টি ফসল 3বার আমাদের এই ফসল উৎপাদন করা হয়, 3বারে ফসল উৎপাদন করা হয়। আমাদেরকে দেশের 10 ভাগই হচ্ছে, আমার 10 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চল, 1 ভাগ হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চল এবং এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ, এখানে প্রচুর পরিমাণে প্রাণী, বনজ এবং উদ্ভিদ খনিজ সম্পদ আমরা এখানে পেয়ে থাকি। এরপর হচ্ছে আমরা আলোচনায় আসবো নদ নদী। আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আমাদের দেশ নদীমাতৃক। এই দেশে অনেক ছোট বড় নদ নদী রয়েছে। এই নদীগুলো হচ্ছে আমাদের মালামাল পরিবহনের জন্য একটা যোগাযোগ মাধ্যম। এই নদী পানি প্রবাহ থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়। এছাড়াও বিপুল পরিমাণে মৎস্য সম্পদ রয়েছে আমাদের এই নদ নদীতে। এরপরে আমরা আসছি, এখানে দেখা পরে হচ্ছে আমাদের খনিজ সম্পদ।
আমরা সবাই জানি মাটির নিচ থেকে আমরা যে সম্পদ আহরণ করি তোলা হয় সেটাই হচ্ছে খনিজ সম্পদ। এগুলোর মধ্যে হচ্ছে গ্যাস, চুনাপাথর, সিলিকা বালু, তারপরে হচ্ছে চীনামাটি, কয়লা। এরপরে হচ্ছে বনজ সম্পদ। এখানে বনজ সম্পদ আমরা জানি যে বনজ সম্পদ হচ্ছে বাংলাদেশের মোট বনভূমি পরিমাণ 24.24 এখানে 938। আমরা এক কথা বলতে পারি 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভাগের 16 ভাগই হচ্ছে বন। এই বনে রয়েছে মহামূল্যবান গাছপালা। এগুলো আমাদের ঘর বাড়ি আসবাবপত্র তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও বনে রয়েছে পশু পাখি, আরো অনেক প্রাণী সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেখাতে আমাদের এই বনের ভূমিকা আমাদের অপরিসীম। আমাদের জানতে হবে যে আমাদের এই পরিবেশে 25% ভাগ বনভূমি থাকা প্রয়োজন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 নাম্বার হচ্ছে মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ মৎস্য মাছ। আমাদের দেশে নদ নদী, খাল, বিল, তারপরে দেশের দক্ষিণে খাল, বিল, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এবং এই খাল বিলে রয়েছে প্রচুর মিঠা পানি মাছ। এছাড়াও সামুদ্রিক মাছও, যা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে এবং বহু মানুষ এই মাছের কাজে লাগিয়ে উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করে। এরপরে হচ্ছে আমাদের প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমরা বসে লক্ষ্য করবা, প্রাণী সম্পদ হচ্ছে আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, হাঁস, মুরগি, ভেড়া প্রভৃতি। এগুলো হচ্ছে আমাদের গৃহপালিত প্রাণী। এগুলো আমরা আমাদের গৃহে লালন পালন করে থাকি এবং এছাড়া রয়েছে আমাদের নানা রকমের পাখি, যেগুলো আমরা লালন পালন করে বাড়তি আয় আমরা রোজগার করতে পারি, যেটা আমাদের পরিবেশে একটা বড় চাহিদা মেটায়, আমিষে পূরণ করে। এছাড়াও রয়েছে সমুদ্র সম্পদ। এরপরে হচ্ছে সমুদ্র সম্পদ আমরা দেখছি যে এখানে দেখো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগর রয়েছে। সাগর তীরে রয়েছে চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর। এই সাগরের পানি থেকে আমরা কি করি? লবণ উৎপন্ন করি। এছাড়াও সাগর থেকে প্রচুর মাছ আহরণ করা হয়। এরপরে আমরা দেখছি যে এখানে আমরা সামান্য নিচে আলোচনায় বলতে দেখবো, এখানে আমি আগে থেকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। আমাদের দেশের উন্নতির জন্য এই যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, এই প্রাকৃতিক সম্পদের ভূমিকা কি? আমরা এখানে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। এরপরে হচ্ছে সুষম খাদ্যের অভাব পূরণ, সেচ সুবিধা প্রদান, শিল্পের উন্নয়ন ও ব্যবহার প্রসার, বন্য সম্পদের ভূমিকা। আমরা এখন প্রথমে আলোচনা আসবো উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। উৎপাদন। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ আমরা কৃষিকাজ করে জীবন ধারণ করে। আমাদের মাটি হচ্ছে ভীষণ উর্বর। আমরা যাই এখানে ফলাই না কেন, যাই দিয়ে ফসল ফলানো হোক না কেন, আমাদের এই জমিতে খুব সহজে হয়ে থাকে। এরপরে হচ্ছে অন্যদিকে আমরা খেয়াল করি যে কৃষিকাজের উন্নতির জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় এবং উৎপাদন বাড়ানো হয়। এতে করে নতুন নতুন শিল্পের সৃষ্টি হয়, যার ফলে আবার নতুন নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়। ফলে কাজের জন্য মানুষ গ্রাম থেকে শহরে দিতে ছুটবে না। এরপরে আমরা দেখছি যে সুষম খাদ্যের অভাব পূরণ। সুষম খাদ্যের অভাব পূরণ, সুষম খাদ্য কি আমাদের সেটা জানতে হবে। যেমন বর্তমানে আমরা গবাদি পশু, পাখি, হাঁস, মুরগি, মৎস্য এই 3 ধরনের
প্রাণিজ সম্পদই আমরা ব্যবহার করে থাকি এবং এই প্রাণিজ সম্পদ থেকে আমরা সুষম খাবারের অভাব পূরণ করি। অন্যদিকে লক্ষ্য করি যে আমরা এই খামার সৃষ্টি হচ্ছে, লক্ষ লক্ষ খামার সৃষ্টি হচ্ছে এবং এই খামার সৃষ্টির ফলে অনেক বেকার যুব সমাজ বেকার তাদের এই কর্মের সাথে খামারের সাথে যুক্ত হয়ে তাদের বেকারত্ব দূর হচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এরপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে পরের পয়েন্টটা হচ্ছে সেচ সুবিধা প্রধান। সেচ সুবিধা প্রধান বর্তমান যুগে নদী নালা খাল হাওর থেকে আমরা পানি নিয়ে সেচ কাজে ব্যবহার করতে পারি এবং ফলে শুকনো মৌসুমেও আমরা দেখা যায় কৃষি উৎপাদন আমাদের জন্য খুবই সহজ হয়ে পড়ে। যে কোনো মুহূর্তে খাল বিল হাওর থেকে কৃষি জমিতে সেচ দিয়ে ফসল ফলানো যায়। শিল্পের উন্নয়ন এবং ব্যবহার প্রসার। দেশে গ্যাস কয়লা চুনাপাথর আমাদের জীবনযাত্রার কাজে লাগছে। এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্পের প্রসার ঘটছে। বনজ সম্পদের ভূমিকা আমরা এখন দেখছি যে বনজ সম্পদ আমাদের জীবনে চলার পথে বনজ সম্পদ আমাদের দৈনন্দিন জীবনে এক বিরাট ভূমিকা পালন করছে। বিশেষ করে আমাদের ঘর বাড়ি আসবাবপত্র তৈরিতে আমাদের এই বনজ সম্পদের ব্যবহার হচ্ছে। আবার তাপমাত্রা কমানোর জন্য আমাদের বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এইভাবে আমরা পরিকল্পিত পরিমাণে বনজ সম্পদের আরো বাড়াতে পারি। পরিকল্পিতভাবে আমাদের এই বনজ সম্পদের পরিমাণ আমরা আরো বাড়াতে পারি। এরপরে গিয়ে আমি তোমাদের সাথে সামান্য কিছু আলোচনা করব। তোমাদেরকে বলতেছি এই থেকে শুনো, আমরা যতটুকু আজকে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ আমরা দুটো পাঠ এখানে আলোচনা করলাম। আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা কিছু এখান থেকে ছোট ছোট এমসিকিউ আমরা এখান থেকে করতে পারি। আমি কিছু নির্দিষ্ট করে তোমাদেরকে এখানে বলতেছি। এখানে দেখো, এখানে হচ্ছে একটা বলা যায় দেশের 10 ভাগের 1 ভাগ পাহাড়ি এলাকা, 1 ভাগ অঞ্চল হচ্ছে পাহাড়ি এলাকা। এটা আমরা এমসিকিউতে রাখতে পারি। এরপরে আরেকটা দেখা যায় বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত বর্গ কিলোমিটার, সেটা হচ্ছে 24,938 বর্গ কিলোমিটার। আমরা আরো কিছু রাখতে পারি। মোট বনভূমির কত ভাগ হচ্ছে বন, 16 ভাগ হচ্ছে বন। এইভাবে আমরা আরো কিছু দেখতে পারি। সাগর মংলা একটা সমুদ্র বন্দর। এখানে প্রশ্ন হচ্ছে সমুদ্র বন্দরগুলো কি, যেমন এখানে চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর, এগুলো আমরা এমসিকিউতে রাখতে পারি। এছাড়াও আমরা আরো কিছু রাখতে পারি। তোমরা মনোযোগ সহকারে যদি আমি যে পাঠটা আলোচনা করেছিলাম তোমরা বাড়িতে বসে এই পাঠগুলো একটু ভালো করে পড়ে নিবা। এই দুটো পাঠ করলে তোমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ পেতে পারো। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব পরের অংশ নিয়ে আলোচনা করার জন্য। পরের অংশগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমাদের কিছু বাড়িতে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যে দুটো পাঠ আলোচনা করেছিলাম আমাদের এই পাঠগুলো থেকে আমরা কিছু প্রশ্ন পেতে পারি, তাছাড়া এমসিকিউ পেতে পারি। আমি তোমাদের এমসিকিউগুলো বলছিলাম, তোমরা এগুলো বাড়িতে থেকে পড়ে নিবা আর এই পাঠগুলো একটু ভালো করে আলোচনা করবা যেন তোমরা পরীক্ষাটা ভালো করতে পারো। আর আমাদের মাদ্রাসা খুললে, আমাদের প্রতিষ্ঠান খুললে আমরা খুব দ্রুত আমরা পরীক্ষা হয়ে যাবে। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। বিশেষ করে যার যার থেকে নিজেদের খেয়াল রাখবা, তোমাদের খানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। তোমরা প্রতিদিন ঘন ঘন হাত ধুবা। খাবার আগে বিশেষ করে টয়লেট থেকে বের হওয়ার পর, খাবারের আগে, কোনো কিছু ধরার আগে, বাইরে থেকে আসার পর, এই সময়গুলো তোমরা নিজেদেরকে একটু খেয়াল রাখবা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আজকে আমি আমার বিষয় এই পর্যন্তই আলোচনায় আমি শেষ করছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।